এই বাদাম ধরছে। এই বাদামে অনেকগুলো বাদাম আছে। এই বাদামগুলো আবার খোলস হবে, এখনো খোলস হয়নি। এই যে মনে হয় শ্বাস, আমাদের এই প্রজন্মের অনেক ছেলে মেয়ে কিন্তু বাদাম দেখেছে, কিন্তু বাদামের গাছ দেখে না। কিভাবে, কেমন দেখতে, কতটুকু উঁচু হয়, কতটুকু লম্বা হয়, কোথায় বাদাম ধরে, মাটির উপরে ধরে না নিচেই ধরে, এগুলো বর্তমান প্রজন্মের অনেক ছেলে মেয়েই জানে না। এই মাটিটাই হচ্ছে বাদামের চাষের জন্য উপযোগী। এটাকে বলা হয় বেলে দোআঁশ মাটি। বন্ধুরা, আমরা এখন শহর সেলামতপুর ব্রেস্টনগর এই মধুমতির চরে আমরা হাঁটছি। আমরা এখানে এসেছিলাম একটা ভুল তথ্যের উপর নির্ভর করে। এখানে চড়ক মেলা হয়, এই ভুল তথ্যের উপরে খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম মধুমতির চরে। চড়ক মেলা খুঁজে না পেয়ে এখন আমরা এই যে এখানে এই চরে বাদামের চাষ হয়, এই বাদামের চাষ আপনাদেরকে দেখাবো। বিস্তীর্ণ মাঠ, এবং মাঠ বললে ভুল হবে, এটা হচ্ছে বিস্তীর্ণ চর। কত হেক্টর জমিতে এই বাদামের চাষ হয় এই এলাকার মানুষ গুনে গুনে তা বলতে পারে না। এই এলাকার মানুষের, অধিকাংশ মানুষের অনেকটা রুটি রুজি নির্ভর করে এই বাদাম চাষের উপরে। আর এই যে পাশে দেখছেন বালি, এই বালি এখান থেকে উঠানো হয়েছে, এটা মধুমতি নদী থেকে। এই বালি আবার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, এই বালি বিক্রয় হবে, বিভিন্ন কাজে এই বালি চলে যাবে। এখানে পাশে দেখেন ছোট ছোট কাশ ফুল ফুটে আছে, এই যে সুন্দর করে, মানে খুব কষ্ট আছে, সাদা শাড়ির মতো এখানে এই কাশ ফুল। আমার এই সাথে এই যে আশিক, আমার ছাত্র এই ব্রেস্টনগরের, সে আমাদেরকে গাইড দিয়ে এখানে নিয়ে এসেছে। স্যার আসছে আসলে আমি জানি না, আমার বন্ধু ফোন দিয়ে বললো যে আমরা আসছি, আসলে আমি কিছুই জানি না। পরে স্যার বলতেছে যে তোমাদের এখানে নাকি মেলা হয়, তো স্যার নাকি একটা ভুল তথ্যের ভিত্তিতে এখানে আসছে। তো তারপরেও স্যারদেরকে এবং আমার বন্ধুদেরকে যতদূর পারি এই জায়গা দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছি। বাদাম কি ধরেছে এখন? বাদাম হালকা একটা। তো আমরা এই মধুমতি চরে এসে আমাদের ভালো লাগছে যে এই দেখেন অনেক দূর থেকে জল চিকচিক করছে, সূর্যটা প্রায় ডুবছে। এখানে দুপুরে একরকম আসলে আপনার অনুভূতি একরকম হবে, সকালে আসলে আপনার অনুভূতি একরকম হবে, আবার বিকেলে আসলে একরকম অনুভূতি হবে, সন্ধ্যায় আসলে একরকম অনুভূতি হবে। আপনি বিভিন্ন সময়ে এখানে এলে বিভিন্ন অনুভূতি আপনি এখানে উপলব্ধি করতে পারবেন, এবং অবশ্যই ভালো লাগার বিষয়। ওই যে দেখুন দূরে মনে হচ্ছে সুন্দরবনের কোনো অংশ, ওখানে আমাদের এদিকে উকি দিচ্ছে। এটা দারুণ একটা নান্দনিক সৌন্দর্য, এবং এই প্রাকৃতিক সৌন্দর্যে যারা একটু সাহিত্য প্রেমী মানুষ, যারা একটু সংস্কৃতি প্রেমী মানুষ, আজকে চৈত্র মাস চলে যাচ্ছে, কালকে বৈশাখ, পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ কালকে আমরা উদযাপন করব, চৈত্র সংক্রান্তির পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে এলে, এই চরে এলে, এবং এই সবুজে সবুজে প্রান্তর দেখলে আপনার অবশ্যই মন জুড়িয়ে যাবে। এই যে দেখুন একটি বাবলা গাছ, এই প্রজন্মের ছেলেমেয়েরা এখনো অনেকে বাবলা গাছ চেনে না। এই প্রান্ত তুমি কি বাবলা গাছ দেখেছো? হ্যাঁ স্যার, আমি দেখেছি। যেহেতু আমি স্যার ছোটকাল থেকে গ্রামেই মানুষ হয়েছি, ছোটকাল থেকেই স্যার এই গ্রামের প্রত্যেকটি গাছের সাথে আমার ওতপ্রোতভাবে সম্পর্কিত স্যার। এই যে বড়ই গাছ, পাশে একটা বড়ই গাছ, বড়ই গাছের সুন্দর একটা ফুল, এই ফুলটি তুলতে মায়া করছে। এটা বুনো ফুল, বুনো ফুলের কিন্তু কোনো ভাতা নেই। হ্যাঁ, মানুষের মেয়েদের খুপায় এসব ফুল শোভা পায় না, তারপরে আমলাদের টেবিলে এই ফুলগুলো শোভা পায় না, কিন্তু এই কাটার ভিতরে এই যে ফুলগুলো অত্যন্ত সুন্দরভাবে, নান্দনিকভাবে এরা সৌন্দর্য এবং সুগন্ধ এরা কিন্তু বিলিয়েই যাচ্ছে। এরকম বুনো ফুল আমাদের মানুষের ভিতরে, কবিদের ভিতরে, সাহিত্যিকদের ভিতরে, শিল্পীদের ভিতরে অনেক বুনো ফুল আছে। এইভাবে গ্রামে গঞ্জে লুকিয়ে থাকা অনেক লোকজ শিল্পী, অনেক লোকজ সাহিত্যিক আছে, যারা শুধু মানে নিজে কাজ করে যায়, নিজেকে লুকিয়ে কাজ করে যায়। এভাবে আমরা প্রকৃতির কাছ থেকে শিখতে পারি, জানতে পারি। দেখুন যে এই
পড়ন্ত বেলা এই যে ছেলেমেয়েরা এখানে মধুমতির চরে এরা বিকেল যাপন করছে। একবার ভাবুন তো, আমরা যারা শহরে বাস করি, শহরের হাওয়া বাতাস গায়ে মাখি, কিন্তু এইরকম কৈশোর কিন্তু আমাদের জোটে না, আমাদের ভাগ্যে হয় না। এরা কিন্তু অনেক সৌভাগ্যবান, এই বালির উপর দিয়ে লাফাতে পারে, বালির উপরে খেলতে পারে, নদীতে ঝাঁপ দিতে পারে, এরা নদীতে সাঁতার কাটতে পারে। আমাদের শহুরে ছেলেমেয়েরা এগুলো তাদের কাছে কাল্পনিক মনে হয়। দেখুন এই যে গ্রামের মেয়েরা, আমরা শুধু কবিতায় পড়ি, সাহিত্যে দেখি যে কলস ডাকে মেয়েরা জল আনতে যায়, এরা আমরা অনেক সিনেমায় দেখেছি, নাটকে দেখেছি। দেখুন এই যে এই মধুমতির চরে এসে আমরা সেই দৃশ্যটিও দেখছি। এটা একটা অত্যন্ত ভালো লাগার বিষয় যে আমরা স্বচক্ষে সেই দৃশ্যকে, পর্দায় নয়, আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। ওরা মধুমতির জল আনতে কলস নিয়ে যাচ্ছে। এই যে আপনি ঘাস কাটতেছেন, কি ঘাস কাটছেন? এ কয়টা ধুবলো, কয়টা কাশিয়ে, তিনটে বাসুর আছে। আর কি ঘাস আছে? কাশি ছাড়া আর কোনো ঘাস শ্যামা ঘাস টাস নাই? সামা ঘাসে যে আমি দেয়া পেয়ে যাবো। বন্ধুরা এই যে গাছটি দেখছেন, এটা দেখতে অনেকটা ঝাউ গাছের মতো মনে হচ্ছে। অনেকে ঝাউ গাছ বা ঝাউ বন বলেই স্বীকার করে নেবে। আমরা যদি বলি এটা ঝাউ বন, তাহলে এটা ঝাউ বন। যদি বলি এটা ঝাউ গাছ, তাহলে ঝাউ গাছ। আবার এই চরে এরকম অগণিত ঝাউ গাছের ন্যায় ঝাউ সদৃশ গাছ আছে। এগুলো দেখতে অনেক সুন্দর। এই চরে মানে মাইলের পর মাইল এরকম ঝাউ গাছ দেখা যায়। তোমরা কি জানো এগুলোরে কি বলে? ঝাউ গাছ। ঝাউ গাছ না, যে ঝাউ গাছ চাষ করে, মানুষ চাষ করে, সেই ঝাউ গাছ তো না। এটা অন্য প্রজাতির ঝাউ গাছ, এটা বুনো প্রজাতির ঝাউ গাছ। আগেই বলেছি যে বুনো ফুল, এই দেখেন একটা বুনো ফুল ফুটে আছে। এইগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে হলুদ ফুল, তো এরকম অগণিত ফুল। এই যে আরেক প্রজাতির ফুল আছে। তো এরকম আড়ালে থেকে অনেক ফুল, অনেক গাছ আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। এই যে একটা ফুল ফুটে আছে, এটাও এক ধরনের প্রজাতির ঘাস, কিন্তু এটার ঘাস ফুল বলে। আমাদের এই প্রজন্মের অনেক ছেলে মেয়ে কিন্তু বাদাম দেখেছে, কিন্তু বাদামের গাছ দেখে নাই। কিভাবে, কেমন দেখতে, কতটুকু উঁচু হয়, কতটুকু লম্বা হয়, কোথায় বাদাম ধরে, মাটির উপরে ধরে না নিচেই ধরে, এগুলো বর্তমান প্রজন্মের অনেক ছেলে মেয়েই জানে না। এই যে দেখছেন এখানে সুন্দর সুন্দর বাদাম। তো আমরা একটা গাছ, এই যে আমার ছাত্র আশিক, সে অনুমতি দেওয়ার সাপেক্ষে আমি একটা গাছ উঠাচ্ছি। এই যে বাদাম, এই বাদাম ধরছে। এই বাদামে অনেকগুলো বাদাম আছে। এই বাদামগুলো আবার খোলস হবে, এখনো খোলস হয়নি। এই যে মনে হয় শ্বাস, হ্যাঁ, এই শ্বাসটা, এই শ্বাস থেকে আবার খোলস হবে। তারপরে সেই খোলস, এখানে লক্ষ লক্ষ টন বাদামের চাষ এখানে হয়, এই চরে হয়। তো এই যে হলুদ ফুল, এই বাদামের ফুল দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু আশিকের অনুমতি নিয়েই এই গাছটা তুলেছি। আপনারা অন্যায় বললে অন্যায় করেছি, আবার আপনাদেরকে দেখানোর জন্য যে গাছটি তুলেছি, এটাও একটা, যারা জানে না, যারা দেখে নাই, এটা পুণ্যের কাজই বলা যায়। বাদামের চাষ কিন্তু বালির বেলে মাটি ছাড়া হয় না। এই বালির চর ছাড়া আপনি যদি মনে করেন এঁটেল মাটিতে বাদামের চাষ করবেন, হবে না। আপনি যদি মনে করেন একেবারে সম্পূর্ণ, কিছুটা মনে হয় দোআঁশ নাকি আশিক? এটাকে বলা হয় বেলে দোআঁশ। দেখুন একেবারে সম্পূর্ণ বালিও না এবং সম্পূর্ণ এঁটেলও না। এটা হ্যাঁ, এই মাটিটাই হচ্ছে বাদামের চাষের জন্য উপযোগী। এটাকে বলা হয় বেলে দোআঁশ মাটি। এই যে খোলস হচ্ছে, খোল হচ্ছে, আর এর ভিতরে বাদাম। এটা আমরা একটু খেয়ে দেখি। আসলেই চমৎকার চমৎকার মিষ্টি।
এই বাদামটা সবচেয়ে আমরা হচ্ছে রাত্রে এসে চুরি করে করে খাই। অবশ্য আমাদের বাড়ি যদি এইখানে থাকতো আমরা চুরি করেই খাই না তাও হতো না। এটা তোমাদের মায়া মায়া হয়ে যেত, আমরা তোমরা খাই উঠাতে না। পারতে না। বন্ধুরা, একই জায়গায় আমরা দুটো দৃশ্যপট দেখতে পাচ্ছি। এই যে বাদাম গাছগুলো দেখছেন, এই বাদাম গাছগুলো দেখুন কত সবুজ এবং তরতাজা সতেজ। এই পাশের বাদাম গাছগুলো দেখুন, এরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং পাতাগুলো নুয়ে আসছে। এই যে এরকম বিরূপ এই দুই রকম হওয়ার কারণ আমরা এখানে যে আশিকরা বাদামের চাষ করে, যেহেতু ওদেরই জানা যে কেন এরকমটি হয়। আশিক এরকমটি হয়েছে কেন? আসলে অতিরিক্ত কিছুদিন যাবত অতিরিক্ত খরা, যার কারণে বাদাম গাছগুলো দেখছেন এইভাবে নুয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা কৃষকের ভাষায় যেটা বলি, মাটিতে জো যে নামে একটা মাটির একটা জো আছে, মানে এই তা ঢালুতে এই- মাটির এখানে- জো আছে, আর এইখানে একটু উঁচু এখানে হওয়ার একটু কারণে উঁচু হওয়ার কারণে এই জায়গাটার মাটিতে জো নেই। জো নাই। যার এখন এই কারণে- গাছগুলোকে বাঁচানোর উপায় কি? এই গাছগুলো এখন বাঁচানোর একটাই উপায়, সেটা হচ্ছে পানি দিতে হবে। বৃষ্টি হইলে ও গাছগুলো বাঁচবে। মাটিতে এই জায়গাটা হচ্ছে জো আছে, বুঝছেন? যার কারণে এই বাদাম গাছগুলো এখনো মরে মূল নাই। যে বিষয়টা সেটা হলো জোয়ের বিষয়, জোয়ের মানে বিষয়, হ্যাঁ। একটু মাটিটা ভিজা থাকে, ভিজা থাকার আছে, যার কারণে গাছগুলো এখনো বেঁচে আছে। আচ্ছা বন্ধুরা, এই সপ্তক মিডিয়ায় কিন্তু আমরা এর আগেও এই চর ছেলামতপুরের যে বাদামের ক্ষেত আমরা দেখিয়েছিলাম, তখন গাছগুলো কিন্তু অত বড় ছিল না, একেবারে ছোট ছোট গাছ দেখিয়েছিলাম এরকম। তো আমরা এইবার এসে আপনাদেরকে বড় বড় গাছ এবং বাদাম দেখাতে পারছি, এবং এই বাদামের গাছের যে বিভিন্ন পর্যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে পারছি। তো আপনারা যারা এই রকম প্রকৃতি প্রেমী মানুষ এবং যারা আমরা প্রতিনিয়ত বাদাম খাই, বাদামের চাষ করি, এবং বাদাম খুব সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, এই বাদাম যত বেশি বেশি মানুষ খাবে, যত বেশি বেশি চাষ হবে, আমাদের শরীরের পুষ্টির অভাব অনেক উপকার, মানে রোগের উপকার এই বাদাম করে থাকে। তো আমাদের এই প্রয়াসকে আপনারা অবশ্যই দেখবেন এবং সপ্তক মিডিয়ার পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, এটাই আমাদের অনুরোধ। এ দেখুন আরেক রকম ফুল, মনে হচ্ছে আমাদের এই বাংলার মায়েদের মেয়েদের নাকের নোলকের মতো এইরকম ফুল সুন্দরভাবে তাদের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। দেখুন অনেক সুন্দর। বন্ধুরা, ওই যে বলছিলাম, এই যে ঝাউয়ের ক্ষেত দেখুন, মানে একেবারে সেই সবুজে সবুজময় হয়ে উঠেছে এই ঝাউয়ের গাছগুলো। তো আমরা আশিকের কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আসলে মাগুরা জেলার ভিতরে না ফরিদপুরের? মানে আমি যতদূর জানি, আমার দাদাদের মুখ থেকে যতদূর শুনেছি, এই নদী হচ্ছে খুলনা বিভাগ আর হচ্ছে ঢাকা বিভাগের মিলিত হয়েছে নদীর মাঝখান দিয়ে। এতটুকু আছে আমরা। এই নদীটা পুরো মধুখালীর হ্যাঁ, ভিতরে? নদীটা হচ্ছে পুরো ইসের ভিতরে, মানে ফরিদপুরের ভিতরে, কিন্তু চরটা হচ্ছে আপনার সে মাগুরার ভিতরে। তো বন্ধুরা, এই পাশে নদীর এপারে যারা বসবাস করছে, তারা দুইটি জেলার বাসিন্দা হয়ে বসবাস করছে, কেউ মাগুরা, কেউ আবার ফরিদপুর। মানে এদিকে মাগুরা সদর মোহাম্মদপুর উপজেলা, মাগুরার মোহাম্মদপুর উপজেলা, আর এদিকে নদীর এই যে নদী এবং নদীর ওপারে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা। আমি আর প্রান্ত এখন মধুমতির জল স্পর্শ করছি। ওদিকে সূর্যটা ডুবছে, আবার সূর্য ডুবার দৃশ্য আবার মধুমতির ভিতরে দেখা যাচ্ছে। এক অনন্য দৃশ্য। এটা কুয়াকাটাকে মনে করিয়ে দেয় আমাদেরকে, যে সূর্যোদয় সূর্যাস্ত যেখানে দেখা যায়। তো আমাদের এই মধুমতিতেও দেখুন সূর্যাস্ত দেখা যায়। আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমরা নদীতে আছি, আমরা জলের ভিতর আছি, কি হচ্ছে আমাদের পার নিচে কিন্তু বালিতে, ঠিক আছে, আমরা কিন্তু তলায় যাচ্ছি, অনেক সুন্দর একটা ফিলও হচ্ছে।
কিন্তু এইটারও তো আপনারা অনুভব করতে পারবেন না বন্ধুরা যদি এখানে না আসেন। অবশ্যই এখন তো মনে হচ্ছে যে আমি এখানে সাঁতার কাটি, কিন্তু যে আমাদের কাছে গামছাও নাই, আমাদের কাছে লুঙ্গিও নাই। লুঙ্গিও নাই। তো এই অবস্থায় নেমে গেলে কেমন হয়? যাই হোক, এই যে মধুমতি মাঝখানেও দেখেন চর, ওদিকে নদী ভাঙে আর এদিকে চর পড়ে। নদীর এইটাই নিয়ম, এটাই নদীর রূপ, এক পাশে ভাঙে আর এক পাশে পড়ে। তো ওদিকে দেখুন চারটি হাঁস, মনে হচ্ছে জাহাজ, হ্যাঁ এক একটি জাহাজ এগিয়ে যাচ্ছে। ওরা মনের আনন্দে আবার উঠছে, নামছে, সাঁতার কাটছে। মানুষের জীবনটা যদি এরকম, যেখানে ফেরার কোনো তাড়া থাকবে না, যেখানে কোনো শঙ্কা থাকবে না, যেখানে কোনো ভয় থাকবে না, যেখানে কোনো ভীতি থাকবে না, আমরা প্রকৃতির সাথে একসাথে মিলে যেতে পারবো, এইরকম জীবন যদি আমাদের হতো, সেই জীবনকে প্রাপ্তির মানে প্রত্যাশা রেখে এবং সেই জীবন প্রাপ্তির আশা রেখে বন্ধুরা এই মধুমতির চর থেকে আমরা বিদায় নিচ্ছি। এবং আমার সাথে যিনি ক্যামেরায় সার্বক্ষণিকভাবে আমাদের সপ্তক মিডিয়ার বিশ্বস্ত এডিটর এবং ক্যামেরাম্যান রাকেশ শিকদার এতক্ষণ আমাদের ক্যামেরার পেছনে ছিলেন, তাকে তো আপনারা দেখেননি, আপনারা আশিককে দেখলেন, আপনারা প্রান্তকে দেখলেন, কিন্তু আমাদের ক্যামেরাম্যানকে দেখানোর সৌভাগ্য আমাদের হলো না, কারণ আমরা তো ওইভাবে ক্যামেরা চালাতেও পারি না। তো ভাই, আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আবার আসিব ফিরে এই মধুমতির তীরে।